স্বাগত ইস্পাহানি জিরো আওয়ার অনুষ্ঠানে। দর্শক, প্রতিদিন এত দ্রুত পরিবর্তন ঘটছে, বিশেষ করে রাজনীতির বাঁক প্রতিদিনই দিক পরিবর্তন করছে, কখনো ডানে কখনো বামে, কখনো বাম থেকে ডানে, কখনো ডান থেকে বামে, এইভাবে ঘটছে এবং প্রতিদিনই নতুন নতুন চমক থাকছে, যেটি আমরা সংবাদের ভাষায় বলি প্রতিদিনই কোনো না কোনো ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি। ঠিক এই মুহূর্তে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচিত তার মধ্যে একটি হলো নতুন যে রাজনৈতিক দল আসার কথা, ছাত্রদের বৈষম্য বিরোধী যে ছাত্র জনতার, সেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল, তাদের ইতিমধ্যেই তারা আজকে বিকেলে তাদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এবং যে বিষয়টি উল্লেখযোগ্য সেটি হলো যে গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের দিনই হাতাহাতি বিক্ষোভের পরিস্থিতি দেখা গিয়েছে। এবং এর একই সঙ্গে আরেকটি বিষয় বলি যে ঠিক আজকে কিন্তু তথ্য উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম দায়িত্ব নিয়েছেন এবং একই সাথে নাহিদ ইসলাম এর আগে পদত্যাগ করেছিলেন। তার কথাই শোনা যাচ্ছে যে আগামী 28 তারিখ যে নতুন দল হবে সেই দলের আহ্বায়ক হবে নাহিদ ইসলাম। যে কারণে ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আজকে আমাদের যে বিষয়, সে বিষয়টি হলো নতুন রাজনৈতিক শক্তি ও সমসাময়িক বিষয়। দর্শক, মূল আলোচনায় যাব। মূল আলোচনায় আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মূল অনুষ্ঠান শুরুর আগে বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ। কমিটি নিয়ে দুই পক্ষের হাতাহাতি। নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট কাটবে না বললেন আমির খসরু। মেজরিটি মাইনরিটি মানে না জামাত, মন্তব্য দলটির আমিরের। 2 যুগ পর কাল বিএনপির বর্ধিত সভা, অংশ নেবেন 4000 নেতা। নির্বাচনের প্রস্তুতি ও ঐক্যের বার্তা দেবেন তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ডাকাতির বন্দোবস্ত করেছিল ফ্যাসিস্ট সরকার, 6 মাসে অর্থনীতির সুদিন ফিরেছে, দাবি প্রেস সচিবের। এবং রোহিঙ্গাদের জন্য মানবিক ও জীবিকা সহায়তা বাড়াবে জাতিসংঘ, প্রধান উপদেষ্টাকে মহাসচিবের চিঠি। ঢাকা সফরে আসছেন গুতেরেস। প্রধান শিরোনামগুলো দেখছিলেন। জি মোস্তফা কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেমন দেখলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন দল? জি ধন্যবাদ। তার শুরুটা কেমন? জি ধন্যবাদ আপনাকে। দল নতুন, কিন্তু তারা কিন্তু নতুন নন। দৃশ্যত তাদেরকে 7-8 মাস ধরে আমরা খুব ভালোভাবে চিনি। তারা একটি ছাত্র সংগঠন করবেন, আবার একটি মূল দল অর্থাৎ একটা জাতীয় দলও করবেন, এটা তাদের আগেই ঘোষণা ছিল। তো আগে ঘোষণা ছিল যে একটা জাতীয় দল করবেন, ছাত্র সংগঠন করবেন, এই সিদ্ধান্তটা হয়েছে পরে। কারণ তাদের তো একটা পরিচয় ছিলই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো পরবর্তীতে যখন তারা সিদ্ধান্ত নিলেন যে না, তারা মূল দলের সাথে একটা ছাত্র সংগঠনও করবেন, তো যথারীতি তারা ছাত্র সংগঠনটা করেছেন। চমৎকার নাম, 3 শব্দে গণতন্ত্রের কথা আছে, ওখানে ছাত্রত্বের কথা আছে, সংসদের কথাই আছে, তিনটাই রাজনীতির শব্দ। তো আবার তারা একটা ঘোষণা দিয়েছিলেন যে তারা লেজুর ভিত্তি করবেন না, কারো লেজুর হবেন না। তো সেটা তারা রক্ষা করতে পারেননি। এই কারণে নিজেরাই নিজেদের কথাটা রক্ষা করতে পারেন। কার লেজুর হলেন তারা? তারা লেজুরের মধ্যে, অর্থাৎ শুক্রবার থেকে তারা লেজুর হবেন, অথবা লেজ থেকে তাদের মাথা গজাবে, অথবা মাথা থেকে তাদের লেজ গজাবে। সোজা বাংলায় যদি আমি বলি, তারা লেজুর ভিত্তি করবেন না বলতে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, এই ধরনের যে সংগঠনগুলো আছে ওগুলোকে মিন করে বলেছেন যে তাদের একটি মুরব্বী সংগঠন আছে, মুরব্বী সংগঠনের অধীনে তারা চলে, আর তারা কারো অধীনে চলবেন না, তারা একটা স্বাধীন হবেন, স্বাতন্ত্র্য নিয়ে চলবেন। কিন্তু ওই ওয়াদাটা তারা রক্ষা করতে পারেননি। যদিও বলেছিলেন যে স্বতন্ত্র হবেন, কারো লেজুর হবেন না, তো সেটা তারা হয়ে গেছেন, অথবা শুক্রবারে আনুষ্ঠানিকভাবে হবেন। এইগুলো একদিক। দ্বিতীয় দিক হচ্ছে, একটা শিশু যেরকম জন্মে কাঁদে, যদি না কাঁদে মনে করা হয় যে বাক প্রতিবন্ধী হতে পারে অথবা সমস্যা থাকতে পারে। এটা আসলে কান্না নয়, এটা হচ্ছে তার আগমনী বার্তা। আর আমাদের বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর অধিকাংশেরই শুরুটাতে একটু গোলমাল হয়েই কিন্তু এই পর্যন্ত আমরা এসেছি। মানে গোলমাল না হলে আপনি বলতে যাচ্ছেন যে তাহলে মনে হতো যে এই ছাত্র সংগঠন বাক প্রতিবন্ধী? এরকম মত হতো না, এটা বৈশিষ্ট্য।
এটা যে আমাদের বৈশিষ্ট্যের ছাত্র মতো। সংগঠনগুলো একটু মারামারি ধাক্কাধাক্কি, তারুণ্যের হাতাহাতি সেটাই করবেই। একটা কারণ, তারুণ্য সবসময় বুক পেতে দেয়। আর আমরা যারা আমরা তো বৃদ্ধ, দেখলাম হাত পেতে দিচ্ছে শুধু একজন হাত আরেকজনকে, পর্যন্ত গিয়েছে, এর বেশি যায়নি। একজনের হাত আরেকজনের বুকের উপর যাচ্ছে, জি, আরেকজনের জি, গালের উপর জি। যাচ্ছে, অর্থাৎ মাথার উপর হাতাহাতি যাচ্ছে। বলতে পারেন, এতটুকুই বলা যায়। তো একটা সময় পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর মধ্যে আপনি যদি প্রাচীন সংগঠন ধরেন, ছাত্র ইউনিয়ন, তাদের মধ্যে সংঘর্ষ ছিল, ছাত্রদল সংঘর্ষ ছিল, লাশও পড়েছে, হয়তো আগে আর পরে। ছাত্রলীগের তো ইতিহাস আরও লম্বা। ছাত্রলীগ থেকে জাসদ ছাত্রলীগ জন্ম হওয়া, ওখান থেকে আবার বাসদ জন্ম হওয়া, আবার বাসদের মধ্যে আবার চীনপন্থী অথবা মস্কোপন্থী অথবা সশস্ত্র অথবা নিরস্ত্র, এরকম নানান ভাগ ছিল। তো এবারের প্রেক্ষিতটা কিন্তু একটু ভিন্ন আসলেই, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ছাত্ররা অথবা তারুণ্য সবসময় কিন্তু বুক পেতে দেয়, সামনে যায়, এটাও তারুণ্যের ধর্ম। এবারও আপনি দেখেছেন যেখানে যেখানে সংঘর্ষ হয়েছে, ছাত্ররা নিরস্ত্রভাবেই কিন্তু সামনে গেছে এবং বুকটা বুকে নিয়েছে, গুলিটা বুকে নিয়েছে। আবার যারা তাদের চেয়ে সিনিয়র, অর্থাৎ বৃদ্ধ বা মধ্যবৃদ্ধ, তারা কিন্তু ওইভাবে নেননি বা নিতে পারেননি। এটা কিন্তু দোষ নয়, এটা আবার বয়সন্ধিক্ষণের একটা বিষয় আছে। তো এই ছাত্ররা যে বিষয়টা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে, আমার কাছে যে তথ্য আছে, দ্বন্দ্বটা পুরনো। এটা সেই তারা যখন জুলাইতে সংগঠিত হয় অথবা যখন আগস্টে বিজয় অর্জিত হয়ে যায়, তখনই এই বিতর্কটা ছিল যে এখানে কার সংখ্যা বেশি, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টের সংখ্যা বেশি নাকি প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা বেশি। এটা কেউ কেউ উস্কিয়েও দিয়েছে, আবার ঘটনাও সত্য। দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে যখন তুলনা বিচার করেছে, দেখা গেছে যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা বেশি, যে ওখানে আবু সাঈদের মৃত্যু হয়েছে। তো যখন সহাবস্থান থাকে এগুলো কোনো সমস্যা হয় না। ছাত্র ছাত্র ভাই ভাই যখন একটু হয় রিল্যাক্স মোডে আসে, অথবা হাই ডোজ পড়ে, অথবা কোনো বিতর্ক বাঁধে, অথবা চাওয়া পাওয়ার বিষয় আছে। চাওয়া পাওয়ার বিষয় আসে, তখনই আসে যে রক্ত কার বেশি জড়েছে, কার বুকে বেশি জড়েছে, কার অন্য জায়গায় বেশি জড়েছে। এগুলো কিন্তু এক ধরনের অবান্তর না হলেও প্রাসঙ্গিক হয়ে যায়। একটা বিষয় আমি যোগ করতে চাই, মেজবাউল আজম সওদাগর, আপনাকে এখানে যোগ করতে চাই। সেটি হলো যে এই ছাত্রদের কিন্তু একটা দিকে বলা যেতে পারে যে তারা আগে একটি বড় ফল বা অভিজ্ঞতা অর্জন করেছে। সেটি হলো এবং এমনই একটা অভিজ্ঞতা অর্জন করেছেন যে শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের পতনের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। এরপরে তারা এসে দল গঠন করলেন। যে এইটার তাৎপর্যটা কি হতে পারে মেজবাউল আজম সওদাগর? অর্থাৎ তারা রাজনৈতিক রাজপথের যে রাজনীতি, সেটা তারা বুঝে বা না বুঝে সেই অংশগ্রহণ করেছে এবং সেটাতে বিশাল এক ফলাফল পেয়ে গিয়েছে বা সুফল পেয়ে গিয়েছে। এবং এরপরে এখন তারা কনভেনশনাল বা প্রচলিত রাজনীতির মধ্যে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টিভির দর্শকদেরকে। আপনি একটা সুন্দর শব্দ ব্যবহার করলেন শেষে, কনভেনশনাল রাজনীতি, কনভেনশনাল পলিটিক্সে আমরা বলি। আর এর বিপরীতে যে কনসেপ্টটার কথা বলি সেটাকে আমরা বলি যে আনকনভেনশনাল পলিটিক্যাল পার্টিসিপেশন। অর্থাৎ সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা যাচ্ছে যে আনকনভেনশনাল পলিটিক্যাল পার্টিসিপেশনটা বৃদ্ধি পাচ্ছে আর কি। এই গণ অভ্যুত্থানই এটা প্রমাণ হয়েছে। আরো কয়েকটা উদাহরণ দেওয়া যাবে। আপনি নো ভ্যাট নো ট্যাক্স মুভমেন্ট আপনি দেখতে পারেন, নিরাপদ সড়ক চাই বলতে পারেন, এবং সর্বশেষ কোটা আন্দোলন আপনি বলতে পারেন, এবং লাস্ট পর্যন্ত তো কোটা আন্দোলন, 2 দফার কোটা আন্দোলন। হ্যাঁ, 2 দফার কোটা আন্দোলন, এবং দ্বিতীয় দফাটা কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের বা সরকার উৎখাতের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। তো এই যে আনকনভেনশনাল পলিটিক্যাল পার্টিসিপেশনটা হওয়ার পরে একটা আনকনভেনশনাল পলিটিক্যাল পার্টিসিপেশনের পরে এত বড় একটা সফলতা, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে একটু বিরল, মানে একটু কম আর কি। অনেকটা বিপ্লবের মতো হয়ে গেছে এখানে, বিপ্লবই বলি আমরা। তো আনকনভেনশনাল পলিটিক্যাল পার্টিসিপেশনের এত বড় একটা অ্যাচিভমেন্ট যে হলো, এই অ্যাচিভমেন্টটা তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের চাওয়া, তাদের ক্ষমতা কাঠামোর সাথে তাদের সম্পর্ক, মানে সারা বাংলাদেশের মানুষের প্রতিফলন একটা এসেছে। আর পাশাপাশি এই যারা এখানে নেতৃত্ব দিল, তারা তো মূলত আনকনভেনশনাল পলিটিক্যাল পার্টিসিপেশন করলো এখানে। অর্থাৎ তাদের ট্রেন্ডসটা হচ্ছে যে রাজনৈতিক দল কর্তৃক ডাকা আন্দোলনগুলোতে তাদের আগ্রহ কম,
এবং রাজনৈতিক দল যেটার সাথে ইনভলভ নাই প্রথম দিকে, সেটার দিকে তাদের তরুণ সমাজের আগ্রহটা ছিল সবচেয়ে বেশি, এবং এটাকেই বলছি আনকনভেনশনাল পলিটিক্যাল পার্টিসিপেশন। তো এখানে সফলতা আসার পর তাদের মানে জনগণের তো আছে, আপনি যেটা বললেন, তো তাদের এক্সপেকটেশনের মধ্যে একটা আপনার চেঞ্জ আসলো আর কি। চেঞ্জটা কি চেঞ্জটা কি যে তারা পরবর্তীতে ভাবলো যে যেহেতু এত বড় একটা অ্যাচিভমেন্ট, তো এত বড় একটা অ্যাচিভমেন্ট পরে তাদের অবস্থান কি হবে সোসাইটিতে। উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষমতা কাঠামোর সাথে এক পর্যায়ে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, কারণ এখানে একটা সেন্ট্রালাইজেশন অফ পলিটিক্স আছে। তারপর পাওয়ার এলিট যারা আছে, যে পাওয়ার এলিটরাই সব কিছু নিয়ন্ত্রণ করে, সব কিছু ভোগ করে। এই যে পলিটিক্যাল কালচার, যেটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি যে প্যারোখিয়াল পলিটিক্যাল কালচার, নির্দিষ্ট কিছু মানুষ পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে, সাধারণ মানুষের পার্টিসিপেশনটা কম। এই জায়গায় যখন আসলো বিষয়টা, মানে আমি একাডেমিক্যালি বলতেছি, তখন তারা ভাবছিল যে আফটার দ্য এন্ড অফ দি ইলেকশন হোয়াট উইল বি দেয়ার পজিশন। মানে ইলেকশন যদি হয়ে যায় তখন তো পলিটিক্যাল পার্টি উইল come to the power. So after the political party will come to the power, what will be the position of the এই বৈশ্যবন্ধু বিরোধী ছাত্র আন্দোলন বলেন, বা যারা লিডার বলেন, বা যারা এতদিনে আন্দোলনটাতে নেতৃত্ব মানে দিল, তাদের নন পলিটিক্যাল পার্টিসিপেশনের মাধ্যমে যা অর্জন হলো, জি। সেই অর্জনটাকে পলিটিক্যাল পার্টিসিপেশনে নেওয়ার প্রক্রিয়া। তারা পলিটিক্যাল পার্টিসিপেশনে যদি হ্যাঁ, সেটা একদিকে আপনি বলতে পারেন। মূল বিষয়টা হচ্ছে যে তারা ক্ষমতা কাঠামোর সাথে তাদের ভবিষ্যৎ সম্পর্ক কি হবে, সেই বিষয়টা হয়ে গেল এখানে মুখ্য। যার ফলে তারা ভাবছে যে যদি পলিটিক্যাল পার্টি আমরা গঠন করতে না পারি, তাহলে আমরা পরবর্তীতে পাওয়ার এলিট যারা থাকবে, পাওয়ার এলিটদের কাছে আমাদের ভ্যালুটা, সিস্টেমেটিক পাওয়ারে যাওয়ার যে হ্যাঁ একটা হচ্ছে সিস্টেমেটিক পাওয়ারে যাওয়ার একটা পথ, এটা একটা বিষয়। এর সাথে তাদের চাওয়া পাওয়া, তাদের আইডিওলজি, গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য, এগুলোর একটা সম্পর্ক আছে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে তারা পলিটিক্যাল পার্টি যদি ফর্ম না করে, তাহলে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো পাওয়ারে আসবে তাদের সাথে তাদের রিলেশন কী হবে, তারা হয়তো আন্ডার এস্টিমেট করতে পারে, বা ক্ষমতা কাঠামোর সাথে তাদের সম্পর্কটা নাও থাকতে পারে, তো তারা আন্ডার এস্টিমেটেড হতে পারে। এই ধরনের একটা পারসেপশন তাদের মধ্যে আসলে কাজ করছে। আমি যদি এটাকে একটু যোগ করি, সেটি মোস্তফা কামাল আপনিও এর সঙ্গে যোগ দেন, সেটি হলো যে তারা যে অভ্যুত্থানের মাধ্যমে এই ঘটনাটা ঘটিয়েছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু মনে করেন যে এই কনভেনশনাল পলিটিক্যাল পার্টিসিপেশন যদি তারা না করেন, তাহলে তাদের গণ অভ্যুত্থানকে এই আগের যে পলিটিক্যাল মানে যারা কনভেনশনাল আছে বহুদিন ধরে, তারা সেইভাবে মূল্যায়ন করবে না, এবং এক ধরনের ঝুঁকির মুখে পড়তে পারেন তারা ফিজিক্যালি, মেন্টালি এবং হিস্টেরিক্যালি। এটা আমি জানি না, এটাকে আপনারা তাদের উপলব্ধিটা কিন্তু তারা এরই মধ্যে বলেছেন যে ঘোষণাপত্র দেয়া, ঘোষণাপত্রটা ছিল জরুরি, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে হোক, 5 তারিখে দেওয়া যায়, অথবা পরিস্থিতির অনিবার্যতায় হোক, সেটা সাথে সাথে দিতে হয়, এটা প্রথা। ঘোষণা বলেন আর প্রক্লামেশন বলেন আর ডিক্লারেশন বলেন, যেটাই বলেন, তারা সেটা 5 মাস পরে দেওয়ার চেষ্টা করেছে, পারেনি। অর্থাৎ নিজেদের এক ধরনের অসহায়ত্ব কিন্তু প্রমাণিত হয়েছে। তার আগ পর্যন্ত তাদের কয়েকটা চাহিদা ছিল, প্রত্যেকটা চাহিদায় তারা কিন্তু মার খেয়েছে। যদিও আমরা বলে থাকি যে তাদের প্রতিনিধি আছেন সরকারে, প্রথমত তারা চেয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। তাদের জায়গা থেকে তাদের এই চাওয়ার পেছনে যুক্তি আছে, তারা সফল হয়নি ওখানে। দ্বিতীয় চাহিদা ছিল যে আওয়ামী লীগকে যারা টিকিয়ে রেখেছিল, বা আওয়ামী লীগকে যারা ফ্যাসিস্ট হিসাবে হৃষ্টপুষ্ট করায় ব্যাপক অবদান রেখেছিল, নানা ছল চাতুরিতে, নানান বাহানায়, অর্থাৎ জাতীয় পার্টি, সেটাকেও নিষিদ্ধ করা। তারা ওই এজেন্ডাও বাস্তবায়ন করতে পারেনি। মাঝপথে আরেকটা এজেন্ডা ছিল যে আমরা যাদেরকে বিদায় করলাম, এটা তাদের কথা, ফ্যাসিস্ট বলা হয়, তো ফ্যাসিস্টের নিয়োগকৃত রাষ্ট্রপতিকেও অপসারণ করতে হবে। তারা ওই চাহিদাও পূরণ করতে পারেনি বা আদায় করতে পারেনি। একটা পর্যায়ে কিন্তু তাদের যেই অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন যে রাজনীতিবিদরা যত এগিয়ে আসবে তাদের দিকে ফাঁসির রশি তত ঘনিয়ে আসবে। মারাত্মক কথা, কিন্তু চরম উপলব্ধি। মানে প্রচলিত রাজনীতিবিদ যারা ছিলেন, জি, প্রথাগত রাজনীতিবিদ যারা আছেন, তো তারা, তাদের সাথে নিয়মিত আমাদের গণমাধ্যমে কাজ করি বলে আমাদের কিন্তু কথা হয়, তাদের মনের কিছু ভাব, বাড়তি ভাব জানারও সুযোগ হয়। তাদের অভিভাবক যিনি, একদম প্রাতিষ্ঠানিক অভিভাবক, একদম চেতনাগত অভিভাবক, অর্থাৎ প্রধান উপদেষ্টাও তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন।
ওই কথাগুলো আবার কানে কানে বলেননি অথবা ইশারা দিয়েও বলেননি, প্রকাশ্যে বলেছেন যে প্রথাগত রাজনৈতিক দলগুলো 24-এর এই চেতনা ধারণ করতে নাও পারে, তাহলে 24-এর এই চেতনা বাস্তবায়নের প্রতিষ্ঠা করার দায়িত্ব তরুণদের। কথা কিন্তু যারা বলার আর 24 কে আনছে তাদের, জি, কথা কিন্তু উনি এক ফোঁটা আর বাকি রাখেননি। যে এই কথা কারণ যারা 71 কে এনেছিল তারা 71 কেই ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যাবে। জি, তো এই কারণে তারা বলেছিল যে 24-এর চেতনা, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনের চেতনার কথা বলা হচ্ছে। এই জন্য তরুণদেরকে প্রধান উপদেষ্টা একজনকে মাস্টার মাইন্ড বলেছেন, বাদ বাকিদেরকে অত্যন্ত সফল, ক্যারিসমেটিক, আরও নানান শব্দ কিন্তু উচ্চারণ করেছেন। এটা কিন্তু আমাদের প্রথাগত যে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ বিত্তশালী দল আমরা যাদেরকে বলতে পারি, প্রতিষ্ঠিত দল, তাদের কাছে কিন্তু ভালো লাগেনি। আবার ভালো না লাগাই স্বাভাবিক। প্রধান উপদেষ্টা পিঠে হাত বুলাচ্ছেন, প্রশংসা করছেন, তাও আবার কোথায়? যুক্তরাষ্ট্রের মাটিতে, মঞ্চে, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অনুষ্ঠানে। চারটিখানি কথা নয় কিন্তু। আর দেশে তো বারবার বলছেনই যে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, তোমাদেরকে এই চেতনা বাস্তবায়ন করতে হবে। এটা কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে স্বাভাবিকভাবে তাদের কাছে খুব একটা পছন্দ হওয়ার মতো না। এটা ক্লাসরুমও তাই হয়। কোনো শিক্ষক যদি একজন ছাত্রকে বেশি স্নেহ দেন, বাদ বাকিরা কিন্তু এটাতে একটু গোস্সা খায়, যেটার বলে যে মাইন্ড করে। তো যখন মাস্টার মাইন্ড বলা হয়েছে, অন্যান্য তারা মনে করাই স্বাভাবিক যে আমরাও তো ছোটোখাটো হইলো মাস্টার, আমাদেরও তো মাইন্ড আছে। অর্থাৎ সব মাস্টারের মাইন্ডেই কিন্তু এটা একটা খোঁচা লাগার মতো। ওই বাস্তবতার থেকে তারা একটি রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছেন। এবং এরই মধ্যে যেমন কিছু ব্যর্থতা এদের কাঁধে যোগ হয়ে গেছে। প্রথম দিনের এই অঘটনটা, এটা মোটেই শোভনীয় হয়নি, কিন্তু এরকম একটা ঘটবে এটা একটা আশঙ্কা ছিল, কারণ এই বিভেদটা নিয়েই তারা কিন্তু এগোচ্ছিল। তারপরও ভালো দিক হচ্ছে প্রথম দিনে তারা সেটা অ্যাড্রেস করতে পেরেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আরও 2 জনকে সংযুক্ত করেছে কমিটিতে। অর্থাৎ তারা উপলব্ধি করেছে যে একটা গোলমাল এখানে আছে। এবং বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি সেটার দিকেও তারা এগিয়ে গিয়েছে। তারা এগিয়ে কনভেনশনাল রাজনীতিও বুঝেছে যে না, তারাও ওটাও লাগবে। মারামারি করে। কারণ কনভেনশনাল রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কিছু ব্যত্যয় তো আমরা দেখেছি গত 15 তাদেরও বছর। কিন্তু কমিটি হলে এরকমের অনেক জায়গাতেই অনেক দেখি যে কিছু হয়। কমিটি নিয়ে জেলা পর্যায়ে হয়, ইউনিয়ন পর্যায়ে হয়। তো এরপরও গত 15 বছর 7 মাস আমরা বলি যে অপশাসন, দুঃশাসন, স্বৈরাচার, ফ্যাসিস্ট, ওই ফ্যাসিস্টকে টিকিয়ে রাখার বিষয়ে যে বনেদি দলগুলো অথবা যেই কনভেনশনাল দলগুলো, তাদের কারো না কারো কোনো না কোনোভাবে ভূমিকা ছিল, সেটা কিন্তু প্রমাণের বাকি থাকেনি। এই ছাত্রদের কাছে কিন্তু ওই তথ্য আছে। কোনো না কোনোভাবে কেউ কোনো না কোনো বেনিফিট নিয়েছেন। প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, মরণের পরও তোমাকে চাই, এই শক্তিও কিন্তু ছিল। তো মরণের পরও তারা হয়তো আশাবাদী ছিল যে সেটাও জাহান্নাম হবে না, অবশ্যই জান্নাতে হবে, আমরা ওখানেও যাব। তো ওই অবস্থার থেকে যে উঠে আসা ছাত্রদের এই উপলব্ধি, এখন হয়তো ব্যর্থতা যোগ হয়েছে, সমালোচনা যোগ হয়েছে, ওইটা কিন্তু উপলব্ধিতে নিতে হবে। তাদের মৃত্যু ছাড়া কোনো পথ ছিল না ওই সময়, জি, শুধুই মৃত্যু, অন্য কিছু নয়। আহমেদ বাউল আজম সওদাগর, আপনার কাছেও আসবো আমরা এই বিষয়ে। ছোট্ট একটি বিরতির সময় হলো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা কোনো প্রশ্ন জানতে চাইলে সেখানে কমেন্টে জানাতে পারেন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবারও যুক্ত হব মূল আলোচনায়। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। দর্শক, আমাদের আলোচনাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা সেটায় যুক্ত হতে পারেন। সেখানে কমেন্টে আপনাদের প্রশ্ন, মন্তব্য, আপনাদের পরামর্শ, আপনাদের জিজ্ঞাসা জানাতে পারেন। যেটি বলছিলাম মেজবাউল আজম সওদাগর, আমরা এই নতুন রাজনৈতিক শক্তি এবং সমসাময়িক বিষয় আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এই যে নতুন রাজনৈতিক দল, আমরা আগে বললাম যে এই ছাত্ররা এক ধরনের নন কনভেনশনাল বা আনকনভেনশনাল ওয়েতে এসে তারা একটা ফলাফল এসেছে, যেটি সাধারণত কনভেনশনাল রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি দীর্ঘ সময় ধরে সরকার পতনের আন্দোলন করেছে এবং তারা একটি প্রেক্ষাপট তৈরি করেছে, এটিতেও কোনো কেউ কোনো বাদ সাধে না, তারা স্বীকার করে না এবং ছাত্ররা তাও স্বীকার করেছে। এই জায়গাতে আমি যেটি জানতে চাই যে এই যে রাজনৈতিক দলের উদ্ভব ঘটা, বিএনপি বা কারো কারো পক্ষ থেকে অনেক সময় কিংস পার্টি বলা হচ্ছে, আবার কেউ কেউ স্বাগতও জানিয়েছে এবং পুরো বিষয়ে আসলে পুরোপুরি কিংস পার্টি আপনি তাকে বলতেও পারবেন না, কারণ তাদের এক ধরনের সফলতা আছে। আবার কিংস পার্টি একদমই না, তাদের কোনো এই রাজনৈতিক দল গঠনে একদমই সহযোগিতা, সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া যাচ্ছে না, এটাও
বলা যাচ্ছে না। এই জায়গাতে আগামীর ভবিষ্যৎ কি হবে এই দলের, কেমন হতে পারে আপনার রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কেমন মনে হতে পারে? প্রথমত কিংস পার্টির যে কথাটা বললেন, কিংস পার্টির মানে যে ন্যাচারে কিংস পার্টি গঠিত হয় সেটার দিকে আমরা প্রথম দিক থেকে এটা ধারণা করতেছিলাম, কিন্তু নাহিদের পদত্যাগের মধ্য দিয়ে এই সেটা ধারণাটাকে ভেঙে গেছে। কিছুটা ভেঙে দিয়েছে কিছুটা ভেঙে নাহিদ, এবং এটি একটি ডেমোক্রেটিক রাজনৈতিক সমাজের জন্য নাহিদ একটি চমৎকার একটি এক্সাম্পল তৈরি করেছেন। এ বিষয়ে কারো কোনো দ্বিমত থাকার কোনো কথা না, এটা একটা বিষয়। আর দুটো বিষয় হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে একটি ডেমোক্রেটিক সোসাইটিতে মানে এক্সিস্টেন্স অফ দি মেনি পলিটিক্যাল পার্টিস, এটা খুবই পজিটিভ। এটা খুবই পজিটিভ এই কারণে যে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল এখন রাজনীতিতে আর নাই আপনি বলতে পারেন। সো বাংলাদেশে যে পলিটিক্যাল কনফ্লিক্ট, আপনি যদি ধরেন দুটো ভাগে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে আওয়ামীপন্থী রাজনীতি আর একটা হচ্ছে আওয়ামী বিরোধী রাজনীতি, দুই ভাগে যদি অন্তত আপনি ভাগ করি, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কনফ্লিক্টের মূল জায়গাটা ছিল এটা জাতীয় পর্যায়ে। তো কনফ্লিক্টের একটা জায়গা এখানে একটা চলে গেল। তো এখন একটা ডেমোক্রেটিক সোসাইটিতে তখনই আপনার সুস্থ রাজনীতিটা আসবে যখন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আইডিওলজিক্যাল কনফ্লিক্টটা একেবারেই কমে যাবে। ছোট ছোট বিষয় নিয়ে তাদের মূল মধ্যে আইডিওলজিক্যাল বা ইউনিক জায়গাগুলো, রাইট, মূল আইডিওলজিক্যাল কনফ্লিক্টটা যখন থাকবে না, এটা কিন্তু ডেমোক্রেসি এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে যখন একটা ট্রানজিশনাল পিরিয়ডের এটা একটা লক্ষণ আর কি, যে আপনি উন্নতির দিকে যাচ্ছেন। এখানে যেমন আপনি আমেরিকার কথা বলতে পারেন, যে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির মধ্যে কিন্তু মৌলিক আইডিওলজিক্যাল কোনো পার্থক্য তেমন নাই। তাহলে পার্থক্যটা কোথায় আপনি দেখেন? পার্থক্যটা আপনি দেখেন কর্মসূচিগত। নির্বাচনী ইশতেহার যখন দেয় তখন পার্থক্যটা বোঝা যায়। কেউ ট্যাক্স বাড়াইলো, কেউ বললো যে আমি ট্যাক্স কমাবো, কেউ বললো যে ট্রাম্প বললো যে আমি চায়নার সাথে কোনো ট্রেড ওয়ার ছাড়া কোনো মিলিটারি কম্পিটিশনে আমি যাব না। এটার জন্য 200 বছর কাটাতে হয়েছে, তাদের একটা সিভিল ওয়ারের মতো গেছে, এরপরে তারা এই পর্যায়ে আসছে। তো ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে এই যে আইডিওলজিক্যাল কনফ্লিক্টটা কমে আসা একটা পজিটিভ লক্ষণ হিসেবে আমি দেখি, এবং এটি খুবই পজিটিভ হবে যে এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো এখন রাজনীতি করছে, যদি আওয়ামী লীগকে আমি বাদ দিই, তাদের মধ্যে আইডিওলজিক্যাল কনফ্লিক্ট আমি মনে করি কমে আসবে। কারণ ফ্যাসিস্টপন্থী রাজনীতি করা, মানে আওয়ামী লীগ যে লাইনে রাজনীতি করেছে, এটা বাংলাদেশের সামনের দিনে বেসিক্যালি আওয়ামী লীগ কিন্তু ওই যে ডিভাইড অ্যান্ড রুলটাকেই ইয়ে করেছে, যে উই আর সুপেরিয়র এন্ড ইউ আর ইনফেরিয়র, এবং আরো আশরাফ আতরাফ প্রবলেম আর কি। আরো পার্টিকুলারলি যদি বলেন যে আওয়ামী লীগ মনে করতো সোসাইটিটাকে কমপ্লিটলি দুই ভাগে ভাগ, আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের, এইটাই যারা আছে সবাই হচ্ছে বিপক্ষে। আমার বিপক্ষে যাবেন তিনি মুক্তিযুদ্ধের এবং বিপক্ষে। প্রত্যেকটা জায়গায় তিনি এই ডিভিশনটা নিয়ে আসতে পারবেন। আপনি কালচারাল এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় গেলে আপনি এই কথাটা পাবেন। তারপর একটা কথা বলতো যে প্রগতিশীল, তারা নাকি প্রগতিশীল। এই ইয়ে যে নতুন তা না, এটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কালীন ইউরোপে দেখেছি যে এই কাজটাই করা হয়েছে। আচ্ছা, এটা করা হয়েছে। তো এইটা এখন আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট রাজনীতি করা অন্য দলগুলোর জন্য আবার এখন অনেক কঠিন হবে। এটা একদিকে একটা দিক। আরেকটা দিক হচ্ছে আওয়ামী লীগ যদি কখনো কোনো দিন ভিন্ন নামে বা কোনোভাবে যদি ফিরে আসার পর তাদের আগের রাজনীতি করা এখানে কঠিন হবে। সুতরাং এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো ইমার্জ করবে, এখন নতুন যে রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত হোক, তাদের ভবিষ্যৎ আমি খারাপ দেখি না, তাদের ভবিষ্যৎ আমি ভালো দেখি, এবং তারা ভালো করবে। মোস্তফা কামাল, এই আলোচনার সঙ্গে আরেকটি বিষয় যোগ করতে চাই, যে নাহিদের পদত্যাগ, নাহিদ ইসলামের পদত্যাগ, সাবেক তথ্য উপদেষ্টা তিনি, এখন মাহফুজ আলম সেই জায়গাটা নিলেন, এবং এরপরও কিন্তু যেমন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে বলছেন যে নতুন পথচলায় অভিনন্দন জানিয়েছেন তারা, কিন্তু নাসির উদ্দিন ছাত্রদলের বলল যে তারা এখনো বলছেন যে অন্তর্বর্তী সরকার এখনো আর নিরপেক্ষ নয়, কারণ অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা পদত্যাগ করে একটি দল গঠন করেছে, কাজেই ওই দলের জন্য এই সরকারের আলাদা পৃষ্ঠপোষকতা থাকবে, আলাদা ফেভার থাকতে পারে, এই আশঙ্কা তাদের জায়গা থেকে তারা সঠিক বলেছেন। ছাত্রদল, তাদেরও একটা ব্যাখ্যা আছে, একটা বিশ্লেষণ আছে। যেহেতু তাদের কোনো উপদেষ্টা ওখানে নেই, ছাত্রদলের কোনো উপদেষ্টা কিন্তু এই অন্তর্বর্তী সরকারে নেই, আবার যেহেতু ওই সংগঠনের আছে, তাহলে মোটা দাগে তো বলাই যায়। কিন্তু আবার যখন আমিই বলি যে এই সরকার আমার সরকার, তার মানে আমিও তো এই সরকারেই আছি, তাহলে আমিও একটা কিংস, ছোটোখাটো হলেও।
কিংস পার্টি শব্দটা হচ্ছে শুনতে বড় ভালো লাগে, ইংরেজি দিয়ে বলা হয় যেহেতু কিংস আবার পার্টি, কিন্তু বাংলাদেশে এটা একটা আদতে একটা গালি। অর্থাৎ ক্ষমতায় থেকে ক্ষমতার ছানামাখন সন্দেশ দিয়ে একটা দল গঠন করা, এটা বাংলাদেশের মানুষ পছন্দ করে না। যদি পছন্দ করতই তাহলে তো সবাই বাকশাল করত। তিনি নিজের দলটাকেও নিষিদ্ধ করে একটা কিংস পার্টি বানালেন। প্রথম কিংস পার্টি বাংলাদেশে হচ্ছে বাকশাল। মানুষ খায়নি, কিন্তু একে তো খায়নি, রাজনীতির মাঠে বলা হয় খাবে কিনা, বরিশাল অঞ্চলে বলে খাইবে, তো মানুষ গ্রহণ করেনি। আবার গ্রহণ তো করেইনি, ওই দলটিরও পতন নেমে এসেছে, ওনার নিজেরও পতন নেমে এসেছে। এই ইতিহাস কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে ক্ষমতায় থেকে 111-এর সময়ও কিন্তু দল করার চেষ্টা আমরা দেখেছি কারো কারো, অল্প সময়ের মধ্যে তাদেরকে কিন্তু আর খুঁজেও পাওয়া যায়নি। কেন গেল 15 বছরে কিংস বিরোধী পার্টি করতে দেখিনি? কিংস বিরোধী দেখেছি পার্টি গেল মানে 15 কিংস বছরে পার্টি না। বি দিয়ে কয়েকটা দল গঠন হয়েছিল, ওই বিএনপির নাম অনুকরণ করে, বিএনএ, বিএনএম, মানে বিএনটা রাখলে হয়তো বা একটু ওজন হবে, ওইটা মনে করে গঠন করা হয়েছে সরকারি দল থেকে। তৃণমূল বিএনপি, বিএনপিরে রাখাই লাগবে সাথে, অথবা আসল বিএনপি নামও একটা পয়দা হয়েছিল কয়েকদিন। একটি দলকেও বা ওইসব দলের নেতাদেরকেও এখন কোথাও দেখি না, কিন্তু ঘাটে মাঠে অলিগলিতেও দেখি না। এটাই হচ্ছে বাস্তবতা। তো ছাত্রদের এবারের প্রেক্ষিতটা কিন্তু একেবারে ভিন্ন, এটা আমলে নিতে হবে। 91-তেও একটা আন্দোলন, 90-তেও একটা আন্দোলন হয়েছে। তো 90-তে যারা যারা প্রশ্ন তুলতে চান যে 90-তেও তো একটা বিপ্লব বা অভ্যুত্থান বলেন হয়েছিল, তো তখন তো ছাত্ররা দল করেনি। তখনকার ছাত্রদের পরিচয় ছিল কেউ ছাত্র দলের, কেউ ছাত্রলীগের, কেউ ছাত্র শিবিরের, কেউ ছাত্র ইউনিয়নের। তাদের আলাদা দল গঠন করার দরকার করে নাই, তারা তো দলেই ছিলেন। এবারের ছাত্রদের কিন্তু ওই রকম দল ছিল না, কিন্তু এরপরও ভিতরে কিছু লুকোচুরি ছিল, কারণ আধুনিক যুগে কোনো তথ্যই গোপন থাকে না। দেখা গেল যে এবারের ছাত্রদের মধ্যেও ছাত্রলীগের ভিতরে শিবির থাকছে, অথবা শিবিরের আশেপাশে ছাত্রলীগ থেকেছে। আবার ছাত্র দলের ছেলেরা নয়াপল্টনে বিকাল পর্যন্ত ছিল, সন্ধ্যায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে টিএসসিতে কিন্তু ঝালমুড়ি খেয়ে পরের দিনের কর্মসূচিতে আবার অংশ নিয়েছে। অর্থাৎ সবারই কিন্তু একটা শরিকানা ছিল, নামে অথবা বেনামে। আপনি তাদের যে স্লোগানগুলো দেখেন এবার, বা তাদের যে গ্রাফিতিগুলো দেখেন, চট করে একটা দেখলে আপনার মনে হবে এটা সম্ভবত শিবিরের ছেলেরা করেছে, কারণ তাদের কাজকর্মের কিছু ভিন্নতা থাকে। তার পরের পৃষ্ঠায় যান বা পরের ওয়ালে যান, দেখবেন যে ওইটার মধ্যে ছাত্র ইউনিয়নের ছাপ। তারপরে আরেকটাতে যান, দেখবেন যে ওইটার মধ্যে আছে আপনি ছাত্রফ্রন্টের ছাপ। কেন তাদের কর্মসূচির অধিকাংশগুলোই তো টেক ব্যাক বাংলাদেশের মতোই ছিল, সবাই এক হয়ে গেছে, একটা জায়গায় সবাই এক হয়ে গেছেন। তখনও কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, এই আন্দোলনকারীদেরকেও বোঝানোর চেষ্টা করা হয়েছে, গোটা দেশবাসীকেও বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ছেলেগুলো ভালো না, এরা দুষ্ট, এরা জঙ্গি। এক পর্যায়ে বলা হলো যে এরা নেশাগ্রস্ত, এদেরকে চিকিৎসা করানো দরকার। তো চিকিৎসা জায়গাটা কোথায়? মিন্টু রোডে ডিবি অফিসে, ভাতের হোটেলে, ওখানে চিকিৎসা করাতে কিন্তু নিয়ে গেছে ওদেরকে। তাহলে হেন বাজে কাজ নাই এই ছাত্রদের সাথে যা না করা হয়েছে। আমরা এই আলোচনায় আসবো আবারও বিরতির সময় হয়েছে। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আমাদের আলোচনাটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্টে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা যে আলোচনাটিতে ছিলাম সেই আলোচনায় মেজবাউল আজম সওদাগরের কাছে একজন প্রশ্ন করেছেন ফেসবুকে। সেটি হলো যে, আমার মনে হচ্ছে মিডিয়াগুলো ছাত্রদের সামান্য ধাক্কাধাক্কির ঘটনাকে বড় করে দেখাতে চায়, এটা কেন? আপনার কাছে এই প্রশ্ন জানতে চাচ্ছেন একজন নেটিজেন। আচ্ছা, মানে জানতে চাচ্ছেন উনি যে কেন ছাত্ররা মিডিয়াগুলো ছাত্রদের বেশি সামান্য ধাক্কাধাক্কির ঘটনাকে অনেক বড় করে দেখাচ্ছে। আচ্ছা, এটা হওয়াটা খুব স্বাভাবিক আমি মনে করছি এই কারণে যে ছাত্রদের কাছে এক্সপেকটেশনটা সবার হাই, কারণ তারা একটা মহান আদর্শ নিয়ে, তারা ভালো ভালো কথা, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে তারা বিপ্লবে অংশগ্রহণ করেছে এবং সফল হয়েছে। সো তারা যখন পলিটিক্যাল পার্টি গঠন করতে যাচ্ছে বা কনভেনশনাল পলিটিক্সে আসতে চাচ্ছে, তো তাদের কাছে এটা স্বাভাবিকভাবে এক্সপেকটেশন ছিল যে এই ধরনের ধাক্কাধাক্কি, মারামারি ঘটনাগুলো হচ্ছে ট্র্যাডিশনাল। সুতরাং এই ট্র্যাডিশনাল এই কাজকর্মগুলো মানুষের কাছে খুব নেগেটিভলি উপস্থাপিত হয়। তো সবার একটা এক্সপেকটেশন স্বাভাবিকভাবে ছিল যে এটা তাদের মধ্যে থাকবে না। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, অর্থাৎ যে রাজনৈতিক সংস্কৃতি,
এইটা স্বাধীনতার পূর্ববর্তী সময় বলেন বা স্বাধীনতার পরবর্তী সময় বলেন, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা তেমন কোনো ডেভেলপমেন্ট এখন পর্যন্ত হয়নি। সামনে যদি হয় আর কি, হওয়ার কিছু লক্ষণ এখনও বোঝা যাচ্ছে। কিন্তু সেই পলিটিক্যাল কালচারের দিকে খেয়াল করলে, যেটা একাডেমিক্যালি আমরা বলি যে প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার, অর্থাৎ এমন সবচেয়ে নিচু মানের কালচার আর কি। এই কালচারে বলা হয় যে শুধুমাত্র পলিটিক্যাল এলিটরাই এবং কিছু মিডল ক্লাস রাজনীতি নিয়ে চিন্তা করে, সাধারণ মানুষের এখানে পার্টিসিপেশন চিন্তা ভাবনা তেমন একটা নাই। সো এই ধরনের পলিটিক্যাল কালচারে এই কাজগুলো কিন্তু হয়। তখন ক্ষমতা নিয়ে অনেক বড় ধরনের আপনার কোন্দল হয়, কনফ্লিক্ট হয়, এবং এই যে ক্ষমতা কাঠামোতে নিজেকে সম্পৃক্ত করার যে একটা চেষ্টা, এই চেষ্টার যে ফল, সেটাই হচ্ছে কিন্তু এই মারামারি কাটাকাটির ঘটনাগুলো। তো যার ফলে আমার কাছে মনে হচ্ছে, যিনি প্রশ্ন করেছেন, তো আমার কাছে মনে হচ্ছে যে এই এক্সপেকটেশন থেকেই তিনি করেছেন যে তাদের কাছে এই ট্র্যাডিশনাল পলিটিক্যাল কালচারের যে কাজকর্মগুলো, এটা তাদের কাছে তিনি হয়তো বা তিনি বা অনেকেই এটা আশা করছেন না, যার ফলেই মানুষের মধ্যে এই ধরনের পারসেপশন এখন ডেভেলপ হবে যে তাদের মাঝে এটা কেন। তবে এটি সত্য যে এই প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলো এবং এই যে ঘটনাগুলো ঘটছে, এটা আলটিমেটলি আমাদের টোটাল পলিটিক্যাল কালচারে এবং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা চাপ সৃষ্টি করবে যে ভবিষ্যতে ভালো রাজনীতি যে করতে হবে, এটার জন্য অলরেডি একটা চাপ সৃষ্টি হয়েছে আমি মনে করি। এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন এটা দেখা যাচ্ছে যে সাম্প্রতিককালে আমার মনে হয় না কোনো ছাত্র সংগঠন আর কোনো অস্ত্র নিয়ে খুব সহজে কোনো ক্যাম্পাসে দাঁড়াবে আর কি। জি, আমি এই জায়গাতে আপনার এই বিষয়টির সাথেই যুক্ত করতে চাই যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর জন্য একটি চাপ সৃষ্টি করবে। আগামীকাল, অর্থাৎ আগামীকাল মানে আজকেই, আমরা আজকে পড়ে গেছি, আজকে বিএনপির বর্ধিত সভা ভোর পোহালেই, রাত পোহালেই সকাল 10টায় এটি হবে। এবং 2018 সালের পরে 2018 সালের 3 ফেব্রুয়ারি এই বর্ধিত সভা হয়েছিল লা মেরিডিয়ানে। জি। তারপরে এই প্রথম বর্ধিত সভা হচ্ছে। এখানে 4000 বেশি নেতারা যোগ দেবেন। 2018-তে যারা নির্বাচন গিয়েছিলেন তারা থাকবেন। এছাড়াও এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো প্রধান অতিথি হবেন। এই বর্ধিত সভাতে আসলে বিএনপি কি বোঝাতে চাচ্ছে? এটা কি কাউন্সিল করার আগের প্রস্তুতি, নাকি নির্বাচনের প্রস্তুতি, না কোন পর্যায়ে? একসঙ্গে অবশ্যই এক ধরনের ড্রেস রিহার্সাল, কাউন্সিলের একটা অবশ্যই রিহার্সাল। যেখানে বিএনপি বর্ধিত সভা তাও প্রকাশ্যে করতে পারছে, এটাও কিন্তু একটা ছোট্ট দাগের হলেও সংস্কার। বিএনপি তো ঘরোয়া বৈঠকে করতে পারেনি গত কয়েকটি বছর টানা। ঘরোয়া বৈঠকেও কিন্তু পাকড়াও করা হয়েছে। অভিযোগটা কি ছিল? যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ষড়যন্ত্র, গোপন বৈঠক থেকে ধরা হয়েছে কয়েকজনকে। শব্দগুলো দেখেন কিন্তু, গোপন বৈঠক আবার রাষ্ট্রবিরোধী। তো কোনটা রাষ্ট্রবিরোধী আর কোনটা সরকার বিরোধী, অথবা কোনটা আওয়ামী লীগ বিরোধী আর কোনটা রাষ্ট্রবিরোধী, এগুলো কিন্তু এক ধরনের তালগোল পাকিয়ে ফেলা হয়েছিল। তো ওই জায়গা থেকে বিএনপির কিন্তু অনেকটা উত্তরণ ঘটেছে, অর্থাৎ তো সুক্রিয়া আদায় করা বা একটা সুন্দর নিঃশ্বাস নেওয়ার অবস্থা হয়েছে। তো আবার বিএনপির নেতাকর্মীরা যত না এই বাস্তবতা বুঝতে পারছেন, তার চেয়ে অনেক দূরে অবস্থান করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সম্ভবত তথ্য আরও বেশি, বাস্তবতাও সম্ভবত তিনি বেশি বুঝতে পারছেন। তিনি যখন মাস কয়েক আগে বললেন যে আগামী নির্বাচন খুবই কঠিন হবে, বিএনপির নেতাদের কেউ কেউ কিন্তু খুব একটা আমল দেননি, যে তারা মনে করেছিলেন যে আওয়ামী লীগ নাই, দল তো আমরাই। হ্যাঁ, অতএব একটু ভয় দেখায় বোধহয়। এটা আমাদেরও একটা সময় অভ্যাস থাকে, স্যাররা কঠিন একটা বার্তা দিলে বলতাম যে স্যার বোধহয় একটু ভয় দেখায়, কারণ পড়ার জন্য বলতে স্যার। হ্যাঁ, আমরা তো মাঠে আছি, এখানে ভয়ের কি? আসলে না, ওনার কথাটা কিন্তু এখন অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে যে বিএনপি এক অর্থে একটা কঠিন সময়ও পার করছে। তার চেয়ে বড় কথা যে সামনের নির্বাচনটাও কঠিন হয়ে যাচ্ছে। নির্বাচনটা কিভাবে হবে, আগে সংস্কার হবে নাকি আগে নির্বাচন হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি আগে জাতীয় নির্বাচন হবে, এই নানান বিতর্কের মধ্য দিয়ে প্রকারান্তরে নির্বাচনটা কিন্তু কঠিন থেকে কঠিন পথে এগোচ্ছে। বিএনপি নেতাকর্মীরা গত কয়েকদিন নিশ্চয় বুঝতে পারছেন এটার রকম ফ্যাক্টটা, যেটা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বহু আগে তাদেরকে শুনিয়েছেন, সাবধান করেছেন, সতর্ক করেছেন। এমনকি খুব কম দিনে যাচ্ছে, সব গণমাধ্যমে আসে না, যে কারো না কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হচ্ছে সারা দেশে। তার মানে ওনার একটা মনিটর আছে শক্ত। তো নিশ্চয়ই তিনি শখে এটা করছেন না, বা আরামে আয়েসও করছেন না।
বাস্তবতা দৃষ্টে এই পদক্ষেপগুলো নিচ্ছেন। কেন নিতে হচ্ছে পদক্ষেপগুলো? এবারে যেই বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন, সেটা ছাত্ররা নিরস্ত্রভাবে করেছে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসেও কিন্তু একটা মাইল ফলক। একদিকে তাদের প্রতি গুলি এসেছে, তারা বুক পেতে দিয়েছে। অনেক গুণাগুণ আছে এখানে, অনেক উপাদান সব এখানে। লেথাল ওপেন ছিল। জি, আবার একদিকে আমরা নানান কথা বলি, একদিকে তাদেরকে গুলি করা হয়েছে। মানে প্রত্যেকটি অস্ত্রই ছিল মরণঘাতী। জি, মৃত্যু ছাড়া তো তাদের কোনো পথ নাই, তারা সেটা বরণ করেই নিয়েছে। তো যখন তারা গুলি খায়, পুলিশ বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী গুলি ছোঁড়ে তাদের উপর, শেষ দিকে কিন্তু একটা 2-3 দিনের মধ্যে একটা ব্যতিক্রম আমরা দেখে ফেললাম। এটা আমরা এখন আলোচনায় আনছি না, যে এখানে আরেকটা স্টেক হোল্ডার ছিল বা আছে, সেনাবাহিনী। ছাত্ররা যখন পুলিশের গুলিতে আহত, তখন সরকারের তরফ থেকে নির্দেশনামা হচ্ছে যে এদের চিকিৎসা যেন করা না হয়। অসংখ্য ছাত্ররা, ডাক্তাররা কিন্তু পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছেন। ডাক্তারদের প্রথম দায়িত্ব ছিল চিকিৎসা করা। এটা আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, অথবা এই দুই দলের কারো যদি না হয়, শুধুই রোগী। ডাক্তাররা কিন্তু ওই কাজ করেননি, পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে। সব ডাক্তার না, একটা নির্দিষ্ট সংগঠনপন্থী। জি, ডাক্তার তো তারা অত্যন্ত মেধাবী, কোনো সন্দেহ নেই। না, সংগঠন করেছেন এবং তাদের মনে হয়েছে সংগঠন যে করলে সেটা করতে হবে নিশ্চয়ই। যে কোনো রক্ত, ছাত্ররা ছিল তারা তাদের বিপরীত সংগঠন। হ্যাঁ, তারা অর্থাৎ রাজনীতি করেছেন, চিকিৎসা শাস্ত্রের কাছে যাননি, আমি সেটা বলতে চাচ্ছি। মেডিকেল সায়েন্স চর্চা করেননি এখানে, তারা অন্য কিছু চর্চা করেছেন। তো এটা করতে গিয়ে যে একটা দৃষ্টান্ত তৈরি হয়েছে এবার, যে নিরস্ত্রভাবেও আন্দোলন করা যায়, শুধু আন্দোলনে করা যায় না, আন্দোলনে সফলও হওয়া যায়, সেটা কিন্তু তার জন্য প্রাণ দিতে হয়, প্রাণ দিতে হয়। 2000। তো যে কারণে ছাত্ররা কিন্তু যখন দেখবেন যে বিএনপি সহ বিভিন্ন দলের সাথে যখন তাদের একটা বিরোধ বাঁধে, তারাও কিন্তু কঠিন কথা বলতে একদম ছাড়ে না, যদিও উচিত না এসব কথা বলা। আবার বিএনপির দিক থেকে আপনি দেখেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ছাত্রদেরকে যেই স্নেহের সাথে সম্বোধন করেন, বিএনপির মধ্যম পর্যায়ে সম্মানের সাথেও যে তারা তাদের যে অর্জন, সেই অর্জনের সম্মান করেন। আবার ভিতরের তথ্য হচ্ছে, ওনার সাথে এই ছাত্রদের কারো কারো যোগাযোগ ছিল, যেটা জানতে কারো কারো দেরি হয়েছে। এটা হচ্ছে ভিতরগত তথ্য, এগুলো লুকোনো থাকে না এসব তথ্য। আবার বিএনপির অনেকে সেটা উপলব্ধি করেন না, যেটা হয়েছে মাঝে মধ্যে ছাত্রদের সাথে একটা বিরোধে জড়ান, যেটা আপনি দেখবেন এই টক শোতে হয়, মাঠে ঘাটেও হয়, এমন সব আক্রমণাত্মক কথা আসে। যেমন ছাত্র শিবির আর ছাত্রদল গত কয়েকদিন যেটা করেছে, এটা মোটেই কাম্য নয়। যে ভাষাগুলো তারা পরস্পরের বিরুদ্ধে ব্যবহার করেছে, এগুলো তো আওয়ামী লীগ অহরহই ব্যবহার করত। তা আপনি ওই পথে যাচ্ছেন কেন? আপনি কেন সুযোগ তৈরি করে দিচ্ছেন? যে তাহলে আওয়ামী লীগ কী দোষ করেছে? আপনি কিন্তু এই সুযোগটা তৈরি করে দিচ্ছেন, যারা এই বিতর্কে পাচ্ছেন। একটু মেজবাউল আজম সদাগরের কাছেও আসতে চাই আমরা শেষ প্রান্তে অনুষ্ঠানের। ঠিক আগামী নির্বাচনকে সামনে রেখে এই বিএনপির বর্ধিত সভা এবং 28 তারিখে পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্রদের মূল রাজনৈতিক দল, যদিও আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, তার সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, বিভিন্ন জনের নাম আমরা আগেই জানি। এই জায়গা থেকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আগামীর রাজনীতির জন্য এটা তাৎপর্যটি কি? আগামী রাজনীতির জন্য যে মানে ক্লিন পলিটিক্সের যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এটা ছাত্ররা নিয়ে এসেছে রাজনীতিতে, এই ক্রেডিট তাদেরকে দিতে হবে। মানে ক্লিন পলিটিক্সের যে কনসেপ্টটা, এটা ছাত্ররা আনার পরে মানে রাজনীতির মাঠে এটা নিয়ে এখন তোলপাড়, যে রাজনৈতিক দলগুলো ট্রেডিশনাল পলিটিক্স করতে চাওয়ার সাথে সাথেই ছাত্রদের পক্ষ থেকে এটার একটা রিয়াকশান আসতেছে, এবং রিয়াকশান আসার সাথে সাথে রাজনৈতিক দলগুলোর নিজেকে সেটার সাথে যে অ্যাডাপ্টেশন, তারা যে এটাকে অ্যাডাপ্ট করবে, ওইখানে একটু ক্রাইসিস পরিলক্ষিত হচ্ছে। আরেকটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে তারেক রহমান যে বক্তব্যটা উনি সুন্দরভাবে বললেন, যে ছাত্রদেরকে স্নেহ মমতার সাথে সাথে প্রথম দিক থেকে এখন পর্যন্ত যেভাবে তিনি ছাত্রদেরকে ওন করে বক্তব্যগুলো দিচ্ছেন, অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু ওইভাবে দিচ্ছেন না। এটাকে আমি অ্যাডাপ্টেশন ক্রাইসিস বলি পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, যে চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে, পলিটিক্যাল এনভায়রনমেন্টের সাথে নিজেকে খাপ খাওয়ানো। মানে আগের মতো করে তো আমি অভ্যস্ত, তো এই নতুনটা মেনে নেওয়া, নতুনটা খাপ, ইট হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট। এবং এই ডিফিকাল্টিসটাই হবে সামনের নির্বাচনের জন্য। যদি কে খাপ খাওয়াতে পারতেছে আর কে খাপ খাওয়াতে পারছে না, এটা নির্বাচনে অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ তরুণদের একটা বিরাট অংশ পরিবর্তন চাবে সামনের দিনে, এবং এই পরিবর্তন চাবে। পাশাপাশি নতুন রাজনৈতিক দলগুলো, সেই ছোট ছোট দলগুলো, অনেকেই পরিবর্তনের ইস্যু নিয়ে আসবে। সেক্ষেত্রে ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো যদি সেই পরিবর্তনকে ভালোভাবে অ্যাডাপ্ট করে মাঠে
নিজেদেরকে উপস্থাপন করতে না পারে, এটি তাদের জন্য একটি বড় ধরনের ক্রাইসিস হবে। আমার মনে হয় সেই ধরনের কনসেপ্ট থেকেই তারেক রহমান বারবার বলছেন যে আগামী নির্বাচনটা হবে অনেক কঠিন। আমি সত্যিই দেখছি যে আগামী নির্বাচনটা অনেক কঠিন। এটা একটা কারণ বললাম। আর একটা কারণ হচ্ছে যে তরুণ সমাজ, আমি এর আগেও আপনার টকশোতে বলেছিলাম যে তরুণ সমাজ আগামী নির্বাচনে একটা ভাইটাল ফ্যাক্টর হবে। তারা ট্রেডিশনাল পলিটিক্যাল কালচার এবং ট্রেডিশনালভাবে রাজনৈতিক দলগুলোর নেতারা যেভাবে বক্তব্য দেয়, এই কথাগুলো শুনে তারা হাসে। আগামী নির্বাচনে ওই বক্তব্যগুলো মানুষের কাছে অ্যাকসেপ্টেড হবে না। আগামী নির্বাচনে নতুন কিছু কথাবার্তা নিয়েই মাঠে আসতে হবে, যে প্রার্থী হোক। তারপর ইন্ডিভিজুয়াল উইল বি এ ভাইটাল ফ্যাক্টর, মানে অর্থাৎ প্রার্থী কেমন, প্রার্থী যদি খারাপ হয়, এটা ছোট রাজনৈতিক দলগুলো এটাকে সামনে নিয়ে আসবে, বিশেষ করে নতুন দলগুলো এটাকে সামনে নিয়ে আসার পরে এটা চ্যালেঞ্জিং হবে যে নমিনেশনটা দেয়া, ভালো মানুষকে নমিনেশন দেয়া, এটা নির্বাচনে একটা খুব বড় ধরনের একটা প্রভাব পড়বে। এই বিষয়ে সবগুলো বিষয় মিলে আগামী নির্বাচনটা হবে খুবই সিগনিফিক্যান্ট। তারেক রহমানের বাসায় এটা খুবই কঠিন হবে এবং এটার সাথে অ্যাডাপ্ট করাটাও একটা ভাইটাল ফ্যাক্টর হবে। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা ইস্পাহানি মির্জাপুরের শেষ প্রান্তে আমরা ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম যে ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। এটি তরুণদের উদ্দেশ্যেই লেখা, কবি তাই লিখেছিলেন। এবং ঠিক এই মুহূর্তে তরুণরা যে রাজনৈতিক দল গঠন করছেন, তারা যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, এই বিষয়টি নিশ্চয়ই প্রচলিত রাজনৈতিক দলগুলোরও সামনে যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তারা যাবেন, গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে তারা যাবেন, সেই জায়গাতে তাদেরকে ভাবাবে। এবং সেই ভাবনাটি অবশ্যই বাংলাদেশের গণতন্ত্র ও সুপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকায় রাখবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবে বলে প্রত্যাশা রইল। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।